আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। দর্শক, ওসমান হাদি হত্যাকাণ্ডে সম্ভবত জড়িত আরো একজন ধরা পড়েছে। কালকে রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে কোনো একটা এজেন্সি, সম্ভবত এনআইএই হবে, মসলান্দপুর থেকে গাইঘাটা থানার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার মসলন্দপুর এলাকা থেকে একজনকে ধরে। আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে। এই খবরটা কিন্তু যে পাওয়ার যে সম্পূর্ণ কৃতিত্ব সেটা হচ্ছে এবিপি আনন্দতে চাকরি করা আমার এক বন্ধুর। আমি জানতাম না, সেই আমায় খবর দিয়ে, আমার ছোট ভাইয়ের মতো খবর দিয়ে বললো, দাদা তুমি এটা জানো? তাই এটা হয়েছে। তাই বলো তোদের টিভিতে দেখাচ্ছে না কেন? বললে আমাদের দেশের আমাদের টিভি তো তুমি তো জানো, বাংলাদেশের খবর দেখালে পরে মানুষ সঙ্গে সঙ্গে চ্যানেল ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। ওই জন্য টিআরপি রেট নেমে যাবে, আমরা বাংলাদেশের খবর দেওয়া বন্ধ করে দিয়েছি। তো হাদি ফাদি তো আমাদের এখানে তো লোক চেনে না, এই খবরটা তুমি করে দাও। খবর পাকা। কালকে রাত্রিবেলা শুধু তোকে তোলেনি, এবার তাকে যারা আশ্রয় দিয়েছে, তার আত্মীয় স্বজন বোধহয়, তাকে যারা আশ্রয় দিয়েছিল তাদেরকেও থানায় তুলে নিয়ে গিয়েছে সম্ভবত, তার যা খবর। এখন এই যে হাদির কাণ্ডে যে দুজন ধরা পড়লো, ফয়জাল আর একজন, নামটা মনে নেই, তাদেরকে জিজ্ঞাসাবাদ তো এখনো করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে তাদেরকে সমস্ত জানা হচ্ছে, কোথায় কে কে আর সঙ্গে আছে না আছে, আর কোথায় কোথায় এজেন্সি আছে, তারা কার মাধ্যমে এসেছিল। এই তাদের মাধ্যমে, যাদের মাধ্যমে তারা এসেছিল, সেই এজেন্সির দুজনকে, দুটো ছেলে ছিল, দুটো মেয়ে ছিল, মেয়ে দুটো পালিয়ে গেছে, দুটো ছেলে তারা আটক হয়েছে। অ্যারেস্ট বলবো না, তারা আটক হয়েছে। এখন এই আটক হওয়ার পরে এখন তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবার বাকি খবরটুকু জানা যাবে। তবে হাদি হত্যাকাণ্ডে যদি সত্যি এ জড়িত থাকে, তাহলে পরে আপনাদের হিসেব কিন্তু অনেক গন্ডগোল হয়ে যাবে। কারণ হাদি হত্যাকাণ্ডে কিন্তু দুজন নয়, একাধিক লোক ছিল। তার মানে এখনো জিজ্ঞাসাবাদ চলছে এবং এখনো কিন্তু ধরপাকড় চলছে। সম্ভবত এনআইএ ধরপাকড়টা করছে। আর এদের সঙ্গে জড়িয়ে রয়েছে আরো সমস্ত অস্ত্র ব্যবসায়ী যারা আছে, তারা জড়িয়ে রয়েছে। কারণ এপারে এসে তারা অনেক কর্মকাণ্ড করে, অস্ত্রের চালান করে, নকল নোট চালান করে, তারপর ড্রাগস চালান করে, এই সমস্ত এজেন্সি, এই মানে ওদের এজেন্টের যে চেন আছে, সেই চেনের মাধ্যমে এখন এনআইএ সেই চেনটা ভাঙার চেষ্টা করছে। এই যতটা হচ্ছে না, সব এই সীমান্ত এলাকা জুড়ে। আর সীমান্ত এলাকা জুড়ে এনআইএ এখন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তারা এখন অত্যন্ত তৎপর। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আন্ডারে, এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট আন্ডারে নয়। তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এরপরেও যদি ধরা পড়ে, সেক্ষেত্রে আপনাদের অবাক হওয়ার কিছু থাকবে না। একই সঙ্গে সে আমায় বললো, তুমি কি আর একটা খবর শুনেছো? কি? বলে, এটা বাংলাদেশ সংক্রান্ত নয়, এটা আজকে ইরানের একটা মিসাইল একটা ঠুকে দিয়েছে আমেরিকান জেটকে মানে সে ফুয়েল ভরে যায়, যেগুলো কেসি 1 2 3 নাকি একটা নাম, তাকে ইরাকের মাটিতে তাকে ঠুকে দিয়েছে। 3জন পাইলট সহ 3জন মারা গিয়েছে, আর পুরো প্লেনটা বশীভূত হয়ে গিয়েছে। ইউএস এর এই নিয়ে 4টে প্লেন গেল। 3টে প্লেন আগে কাতারের ওখানে গেছিল, 3টে F-35। তো এটা নিয়ে 4টে হলো। যদি F-35 গুলো ইউএস বলছে যেটা এটা ভুল করে মারা হয়েছে, কাতার মেরে দিয়েছিল, কিন্তু ভুল করে। আর কাতারের তো সৈন্যবাহিনী নেই, কি গুল মারছে?
ওখানে তো ইউএসএ সোলজার রয়েছে। ইউএস সোলজার আর ইউএস এর প্লেনকে মারবে? র্যাডারে দেখতে পাচ্ছে। মেরেছে এখান থেকে ইরান। সেটাকে কোনো রকমে এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই দুটো খবরও আমাকে দিল, মাঝে মাঝে আমায় খবর দেয়, এটা শুনেছে ওটা শুনেছে, আমাদের টিভি তো করবে না, আর বাংলাদেশ হলে পরে মুখ ঘুরিয়ে চলে যায়। আচ্ছা, বাংলাদেশে এবার তেলের ব্যাপার, তেলের ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত হয়নি। এই যে অতিরিক্ত তেল ফেল দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ভারত কি বলেছে? ভারত বলেছে রণধীর জয়সওয়াল, আপনারা ভুল উচ্চারণ করেন, ওনার নাম হচ্ছে রণধীর জয়সওয়াল, রণধীর নয়। তো রণধীর জয়সওয়াল তিনি বলেছেন ভারত বিবেচনা করে দেখছে। হ্যাঁও বলেননি তিনি, নাও বলেননি। আজকে আবার তাকে ধরা হয়েছিল, আপনি বিবেচনা বলতে কি বলছেন, কি বোঝাতে চাইছেন? উনি তখন পরিষ্কার বলেছেন লবিতে, সাউথ ব্লকের লবিতে, আমি বিবেচনা বলতে এটাই বলেছি যে ওই শেখ হাসিনার চিঠি যেমন পাওয়ার পরে যেমন বিবেচনা করা হচ্ছিল, আমরা এরকম বিবেচনা করছি। আমি হ্যাঁও বলিনি, আমি নাও বলিনি। এখন যদি আমার বক্তব্যকে যদি বিকৃত করা হয়, তাহলে তো আমার কিছু করার নেই। এখন আমাকে দিতেই হবে, তার কোনো কিন্তু অর্থ নেই। কারণ আমার দেশের আগে মানে যেটা চাহিদা, সেই চাহিদাটাকে আমাকে পূর্ণ করতে হবে, এবং দেশের মানুষের আবেগ যেটা আছে সেই আবেগকে সম্মান দিতে হবে। আবেগ বলতে গিয়ে আমি নিজে না খেয়ে আমি অন্যকে খাওয়াচ্ছি, সেটা যেমন দৃষ্টিকটু, তেমনি নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো। হ্যাঁ, আমার প্রচুর রইল, আমি আগের মতো পরিস্থিতি রইলাম। আমি এখানে তেল, আমি কাঁচা তেলকে আমি করছি, পরিশোধন করছি, করে ইউরোপে সাপ্লাই করছি। সেরকম যখন মানে পরিস্থিতিটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন রাশিয়া থেকে শুধু তেল আসছে, বাকি জায়গা থেকে তেল আসছে না। রাশিয়া থেকে যেটুকু তেল আসছে সেটুকু দিয়ে, এবং আমাদের যা আছে তেল সেটা দিয়ে আমাদের চলে যাবে। কিন্তু আরো অতিরিক্ত তেল, যেমন শ্রীলঙ্কাকে বন্ধ করে দেওয়া হয়েছে, নেপালকে বন্ধ করে দেওয়া হয়েছে, ভুটানকে বন্ধ করে দেওয়া হয়েছে, তেমনি বাংলাদেশ কিছু কিছু আলাদা নয় যে বাংলাদেশকে আলাদা করে দেওয়া হবে। হ্যাঁ, এখন যদি বাঁচে তখন দেখা যেতে পারে, সেটা বিবেচনা হচ্ছে, বিবেচনা দিন। আর সেটাকে যদি আমার কথাকে যদি উল্টো ব্যাখ্যা করা হয়, তাহলে তো আমার কিছু করার থাকে না। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে তেল সরবরাহ নিয়ে, ডিজেল বা পেট্রোল সরবরাহ নিয়ে অতিরিক্ত যেটা চাওয়া হয়েছে, সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমি এটা বলছি না যে দেওয়া হবে না, আমি এটা কখনো বলছি না। যদি উদ্বৃত্ত থাকে তাহলে হয়তো পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে তাকে হয়তো দিলেও দিতে পারে, যেমন শ্রীলঙ্কাকেও দেবে, নেপালকেও দেবে কিছু, ভুটানকেও দেবে কিছু, বাংলাদেশকেও দেবে কিছু, যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র। তবে বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে আমার তীব্র আপত্তি রয়েছে। কারণ বাংলাদেশকে দেয় বলে আমার কমেন্টে দেখবেন আমাকে গালাগালি করে। আরে আমি তো সরকার না, আমাকে গালাগালি করে কি হবে? আরো তেল দিন, আরো এ দিন, আরো মানে যা ইচ্ছে তাই আমার কমেন্টে লিখে দেন। আপনারা দয়া করে আমার কমেন্টে এগুলো লিখবেন না, কারণ আমি কিন্তু সরকার না। আমাকে গালাগালি করে বেকার আপনারা কি করবেন? আপনারা শুধু শুধু আপনাদের কষ্ট করে আপনাদের ছোট ছোট করে টাইপ করতে হয়, মানে আমি ওগুলো ফিরেও দেখি না, আর কেউ দেখবেও না। আপনাদের আবেগে কেউ দাম দেবে না। পৃথিবী আবেগে চলে না, পৃথিবী চলে কঠিন বাস্তবের ওপরে। তো যাই হোক, এই হাদির হত্যাকাণ্ডের আর একজন যদি ধরা পড়ে থাকে, তাহলে পরে এই যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তাহলে এই নিয়ে হবে 3 জন। এখন নামটামগুলো আমি জানতে পারিনি, আমার সে জানাতে পারিনি। তা আমার বন্ধুর প্রতি আমার কৃতজ্ঞতা, সে আমাকে খবরটা দিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ। আওয়ামী লীগের ভবিষ্যৎ ও নিষেধাজ্ঞার বেড়াজাল, ফিরবে কবে রাজপথের পুরনো শক্তি? এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ সবসময় এক রহস্যময় এবং উত্তাল জনপদ। দীর্ঘ 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের শাসন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা
এবং বিএনপির ক্ষমতায় আরোহণ, সব মিলিয়ে দেশের রাজনীতি এখন এক নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, আওয়ামী লীগের ওপর থেকে কি এই নিষেধাজ্ঞা উঠে যাবে? 1.5 বছরেও কেন ঐতিহাসিকভাবে শক্তিশালী এই দলটি ঘুরে দাঁড়াতে পারছে না? ভারত সহ আন্তর্জাতিক মহলের ভূমিকা এখানে কি? গত 1.5 বছরের রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের কর্মকাণ্ড আইনি ও প্রশাসনিকভাবে সংকুচিত করা হয়েছে। একটি একতরফা নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এলেও তাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের অস্তিত্ব। এখানে প্রশ্ন আসে, নিষেধাজ্ঞা কি উঠবে? আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে এটি এখন একটি বড় দর কষাকষির বিষয়। বিশেষ করে ভারতের সাথে বিএনপির বর্তমান সম্পর্কের সমীকরণটি বেশ কৌতূহলোদ্দীপক। ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগ, তাই দিল্লির পক্ষ থেকে বিএনপি সরকারের ওপর একটি সূক্ষ্ম চাপ সব সময় বজায় থাকবে, যাতে আওয়ামী লীগকে মূলধারার রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলোর কাছে কোনো বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করা দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য হয় না। তাই এই নিষেধাজ্ঞা ওঠানো কেবল আন্তর্জাতিক চাপের উপর নির্ভর করছে না, বরং তা নির্ভর করছে দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া এবং নতুন সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর। আওয়ামী লীগ ফেরার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে জামাত ও এনসিপির মতো চরমপন্থী দলগুলোকে। কিন্তু বাস্তবতা হলো, এই বাধা কেবল রাজনৈতিক আদর্শের নয়, বরং রাজপথ দখলের। চরমপন্থী ও কট্টরপন্থী এই দলগুলো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ ধারার শক্তির পুনরুত্থান চাইবে না। এই বাধা কি চলতেই থাকবে? হ্যাঁ, রাজনৈতিক দান্দিকতায় এটিই স্বাভাবিক। তবে মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে কোনো শক্তি স্থায়ীভাবে কাউকে মুছে দিতে পারেনি। প্রশ্ন হলো, বিএনপিকে তাদের জোট সঙ্গী যদি বলেন, এক সময়ের জামাত জোট সঙ্গীদের চাপে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ রাখার ঝুঁকি নেবে, নাকি ভারসাম্যের রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগকে স্পেস দেবে? মনে রাখতে হবে, বিএনপি নিজেও এখন ক্ষমতায় আসার পর সমালোচনার মুখে পড়ছে। 1 মাসও যায়নি। এই 1 মাস না যেতেই তাদের বিরুদ্ধেও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ ওঠা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতা ও কর্তৃত্ববাদ ওতপ্রোতভাবে জড়িত। এখানে কোনো দলই ধোয়া তুলসী পাতা নয়। দর্শক, এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1.5 বছর সময় কম নয়, তবুও আওয়ামী লীগ কেন দৃশ্যমানভাবে ঘুরে দাঁড়াতে পারছে না? এর পেছনে বেশ কিছু অভ্যন্তরীণ ও কাঠামোগত কারণ রয়েছে। প্রথম যেটি সমস্যা, সেটি হচ্ছে নেতৃত্বের সংকট। অধিকাংশ শীর্ষ নেতা হয় কারাগারে, নয়তো দেশের বাইরে। মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়ার মতো চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। মানসিক একটা ট্রমা আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর হঠাৎ এমন বিচ্যুতি কর্মীদের মধ্যে একটি মনস্তাত্ত্বিক বিপর্যয় তৈরি করেছে। প্রশাসনিক চাপ, প্রতিটি স্তরে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা কর্মীদের রাজপথে নামার সাহস কমিয়ে দিচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্নতা, সাধারণ মানুষের সাথে দলের যে নিবিড় সংযোগ ছিল, গত 1.5 বছরে তা অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে আমাদের মনে রাখা দরকার, পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন এবং বিভিন্ন জনমত জরিপ বলছে আওয়ামী লীগের জনভিত্তি এখনো প্রবল। তারা নিঃশেষ হয়ে যায়নি, বরং সুপ্ত অবস্থায় আছে। এই সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে না পারাটাই বর্তমান নেতৃত্বের বড় ব্যর্থতা। তাহলে আওয়ামী লীগের এখন কি করা উচিত? কোনো দলই চিরকাল ক্ষমতার বাইরে থাকে না, আবার চিরকাল নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থাকে না। আওয়ামী লীগের জন্য আমাদের কিছু নিরপেক্ষ বিশ্লেষণধর্মী সুপারিশ রয়েছে। 1 নম্বর, নেতৃত্বের সংস্কার। বর্তমান বাস্তবতায় তরুণ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের সামনে আনতে হবে, যারা বিগত সময়ের ভুলগুলো স্বীকার করে নতুনভাবে মানুষের কাছে যেতে পারবেন। আত্মসমালোচনা, গত 15 বছরের শাসনামলে যে ভুলগুলো হয়েছে, বিশেষ করে দুর্নীতি বা প্রশাসনের বাড়াবাড়ি, সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা ও ক্ষমা প্রার্থনার মানসিকতা দেখাতে হবে। এটি জনগণের ক্ষোভ প্রশমিত করবে। আমি
2024-এর জুলাইয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে সেখানে ক্ষমা প্রার্থনার কিছু নেই, কিন্তু বিগত 15 বছরের জের যদি টানেন সেখানে অনেক ভুল ভ্রান্তি আছে, দুর্নীতি আছে, দুর্বৃত্তদের দলে স্থান দেওয়া আছে, প্রশাসনিক বাড়াবাড়ি আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে। সেগুলোর জন্য অবশ্যই আওয়ামী লীগকে জনগণের কাছে নমনীয় হতে হবে, অহিংস আন্দোলনের পথে যেতে হবে। আওয়ামী লীগকে রাজপথে শক্তি প্রদর্শনের চেয়ে আইনি লড়াই এবং বুদ্ধিবৃত্তিক লড়াইকে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক লবিং এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে দলের বর্তমান অবস্থা সঠিকভাবে তুলে ধরতে হবে। তৃণমূলের সাথে সংযোগ বাড়াতে হবে। বড় বড় জনসভার চেয়ে ক্ষুদ্র পরিসরে তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ পুনঃস্থাপন করতে হবে। দলের ভেতরে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করতে হবে। এখানে একটু বলে নেওয়া ভালো, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নিয়ম করে প্রায় বলা যায় সপ্তাহের বেশিরভাগ দিন তৃণমূলে আসন ভিত্তিক সারা বাংলাদেশে তিনি অনলাইনে ঘুরে বেড়ান, সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে কথা বলেন, যার দরুন আওয়ামী লীগ কিন্তু এখনো শেখ হাসিনার নেতৃত্বে অবিচল। আজকে 2024 পরবর্তী আওয়ামী লীগের কথা যদি চিন্তা করেন আর 1975 পরবর্তী আওয়ামী লীগের কথা যদি চিন্তা করেন, দুটো কিন্তু ভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে। আমার দৃষ্টিতে বলবো আওয়ামী লীগ 75 পরবর্তী আওয়ামী লীগের চেয়ে 2024 পরবর্তী আওয়ামী লীগে এখনো ভালো আছেন, কারণ 75 পরবর্তী আওয়ামী লীগ কয়েকটা ভাগে ভেঙে গিয়েছিল, আওয়ামী লীগ কিন্তু ভাঙেনি। আওয়ামী লীগ ঐক্য এবং এক জায়গায় নেতৃত্বের এক জায়গায় একটা কেন্দ্রে এখনো পর্যন্ত অটুট আছে। এটি শুধুমাত্র আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তৃণমূলে ঘুরে বেড়াচ্ছেন, তৃণমূলে সমন্বয় করছেন, যোগাযোগ করছেন, এটি একটি অন্যতম প্রধান কারণ হতে পারে। 5 নম্বরে যদি বলি বিএনপির ভুল থেকে শিক্ষা। বিএনপি বর্তমানে যে কর্তৃত্ববাদী পথে হাঁটছে 1 মাসও হয়নি, নারীর ঘাসও খায়নি, 9 দিন মাত্র। এখনই আপনি যদি খেয়াল করেন বিএনপি এক প্রকার কর্তৃত্ববাদী শাসনের দিকেই হাঁটছে। গতকাল সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি ভাষণে সুস্পষ্টভাবে দেখলেন যে তার বাবা এবং তার মা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে আর কারো কোনো অবদান নেই। এর চেয়ে বড় কর্তৃত্ববাদের আর কোনো উদাহরণ হতে পারে না। সেই নেতিবাচকতাকে পুঁজি করে আওয়ামী লীগকে নিজেদের উদারপন্থী এবং উন্নয়নকামী ইমেজ ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে বিএনপিকেও মনে রাখতে হবে যে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে মুছে ফেলার চেষ্টা দেশটিকে একটি চরমপন্থী ও অস্থিতিশীল পরিস্থিতিকে দিকে ঠেলে দিতে পারে। ভারত সহ আন্তর্জাতিক মহলে বিএনপির যে প্রতিশ্রুতিগুলোর কথা শোনা যায়, বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে, এবং সেই প্রতিশ্রুতি সেই শর্ত সাপেক্ষেই বিএনপি প্রধান তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন, নির্বাচন করতে পেরেছেন, ক্ষমতায় যেতে পেরেছেন। তার কেন্দ্রে রয়েছে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। যদিও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের চাওয়া ছিল, সেটি করা সম্ভব হয়নি, কিন্তু এখন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতেই হবে, এর বিকল্প কোনো উপায় নেই। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতির কোনোভাবেই বৈধতা পাবে না। ইতিমধ্যে বিএনপির ভেতরেও ক্ষমতার দাপট আপনারা দেখছেন, এটি তাদের জন্য হিতে বিপরীত হতে পারে। যদি বিএনপি মনে করে তারা আওয়ামী লীগের মতো একই পথে হাঁটবে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আওয়ামী লীগ খানিকটা বিপদগামী হয়ে গিয়েছিল, সেটা আমলাতান্ত্রিকতা কিংবা অসৎ নেতৃত্বের কারণে কিছুটা কর্তৃত্ববাদী হয়ে গিয়েছিল। আজকে যদি বিএনপিও সেই পথে হাঁটে তাহলে বিএনপির বিপদ নিশ্চিত। আওয়ামী লীগের 15 বছর লেগেছে, বিএনপির 15 বছর লাগবে না, 15 মাসও লাগবে না। জনগণের মোহভঙ্গ হতে খুব বেশি সময় লাগবে না আসলে। আর জনগণের সেই অসন্তোষই হতে পারে আওয়ামী লীগের কামব্যাক করার সবচেয়ে বড় চাবিকাঠি। রাজনীতির ময়দানে কেউ কারো শত্রু নয়, আবার কেউ কারো স্থায়ী বন্ধু নয়। আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। নিষেধাজ্ঞা দিয়ে বা দমিয়ে রেখে একটি বৃহৎ রাজনৈতিক আদর্শকে মুছে ফেলা সম্ভব নয়। তবে আওয়ামী লীগকে ফিরতে হলে নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে, আর বিএনপিকে টিকে থাকতে হলে প্রতিহিংসা বর্জন করে
প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। এখন দেখার বিষয় বিএনপি কি করে আর আওয়ামী লীগ তাদের নেতৃত্বকে গোছানোর ব্যাপারে কি বলে। আওয়ামী লীগের জন্য সামনে হাজারো সুযোগ আসবে, এমনকি গত 1.5 বছরের ইউনূস শাসন আমলেও হাজারো সুযোগ এসেছে। শুধুমাত্র নেতৃত্ব সাংগঠনিক দুর্বলতার কারণে আওয়ামী লীগ সেই সুযোগগুলা নিতে পারেনি। আওয়ামী লীগ নির্বাচনের ট্রেনটাও মিস করতো না যদি মাত্র নেতৃত্ব এবং সাংগঠনিক সাংগঠনিক দুর্বলতা না থাকতো। তাহলে এই একতরফা নির্বাচন, বিএনপি এককভাবে নির্বাচন করে এই যে আজকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার গল্প মারতে পারছে, এই গল্পটা কিন্তু মারতে পারতো না। নির্বাচনটা হতো আওয়ামী লীগ সহ। কিন্তু আওয়ামী লীগের নিজের দোষে, নিজের ভুলে, নিজের সাংগঠনিক দুর্বলতায়, নেতৃত্বের দুর্বলতায় সেই নির্বাচনী ট্রেন মিস করেছে আওয়ামী লীগ। সামনে যাতে এই ধরনের ঘটনা না হয়, অতি শীঘ্রই যাতে কামব্যাক করা যায়, সামনে যে অসংখ্য অপরচুনিটি আসবে, সুযোগ আসবে, সেই সুযোগগুলা যাতে কাজে লাগানো যায়, সেজন্য আওয়ামী লীগ এখন থেকেই পদক্ষেপ করবে আওয়ামী লীগ নেতৃত্ব, সেটাই প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই।